পোশাক শিল্পে কাটছে না অস্থিরতা। সাভার ও গাজীপুরে আজও শ্রমিকদের সড়ক অবরোধ। নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি চরমে। পদোন্নতির এক দফা দাবিতে সরকারি বেসরকারি হাসপাতালে নার্সদের কর্মবিরতি। ৩ ঘন্টা জরুরি সেবা বন্ধ ছিল সব চিকিৎসা, দুর্ভোগে রোগীদের ক্ষোভ। আজ থেকে সুপার শপে নিষিদ্ধ পলিথিন, বিনামূল্যে বিকল্প ব্যাগের ব্যবস্থার দাবি। শাহজালালের 3 কিলোমিটার এলাকা নীরব ঘোষণা। পর্যায়ক্রমে হর্নমুক্ত হবে সারা দেশ। দেখে পাহাড়ি এলাকার মতো মনে হলেও এটি খোদ রাজধানী ঢাকার মিরপুরের একটি আবাসিক এলাকার চিত্র। সংস্কারের নামে খোঁড়াখুড়িতে বিধ্বস্ত সড়ক। 4 মাস ধরে মিরপুর মাজার রোডে 12টি রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল। বাসিন্দাদের ক্ষোভ, পরিবর্তিত পরিস্থিতির দোহায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। পোশাক শিল্পে কাটছে না অস্থিরতা। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে আজও সাভার ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে পড়েছে ভোগান্তি। সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নেন বার্স গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় নানা স্লোগানে নিজেদের দাবি জানান বিক্ষোভকারীরা। টানা 24 ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়েছে দূরপাল্লার বাস। এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইলে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয় এবং গাজীপুরের ভোগড়া এলাকায় আছেন রাজিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি শুরুতে জয়ের কাছে। আমি রয়েছি সাভারের আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 26 ঘন্টা ধরে কিন্তু বাইপাইল এলাকায় যে শ্রমিক সংগঠন রয়েছে, অর্থাৎ একটি কারখানার বার্স গ্রুপ কোম্পানির যে কারখানা রয়েছে, সেই কারখানার কয়েক হাজার শ্রমিক কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে কাল থেকে। অর্থাৎ গতকাল আপনার সকাল 10টা থেকে যে সড়ক অবরোধ করে রেখেছে, সেই অবরোধের ধার কিন্তু এখনও অব্যাহত রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। যে ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম, শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, শিল্প পুলিশের সাথে, প্রশাসনের সাথে। তারা যেটি বলেছে যে দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ থাকা এবং বার্স গ্রুপ কোম্পানিটি মূলত শাটডাউন করে দিয়েছে। কোম্পানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে, যেহেতু শ্রম আইন অনুযায়ী কারখানার শ্রমিকদের 3 মাসের 13 দিনের বেতন পাওয়ার কথা রয়েছে। সেই মোতাবেক কিন্তু শ্রমিকরা দাবি জানিয়ে আসছে এবং সেই দাবির প্রেক্ষাপটে কিন্তু শ্রমিকরা গতকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছে। আমরা দেখতে পেয়েছি দীর্ঘ 26 ঘন্টা ধরে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের দীর্ঘ যানজটের সারি। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটিতে ব্যাপক পরিমাণে ট্রাক, অর্থাৎ পণ্যবাহী যে ট্রাক রয়েছে, সেই ট্রাকগুলো প্রায় 24 থেকে 26 ঘন্টা ধরে কিন্তু এভাবেই সড়কে ঠায় দাঁড়িয়ে আছে। এখানের যারা পণ্যবাহী শ্রমিক রয়েছেন, ট্রাকের যারা ড্রাইভার রয়েছেন, চালক রয়েছেন, একই সাথে যারা আপনার হেল্পার রয়েছেন, তারা বলছেন যে তাদের খুবই নিদারুণ সময় পার করছেন তারা। কারণ হচ্ছে যে এই সড়কের কোথাও গোসল কিংবা খাওয়া দাওয়ার কোনো সুব্যবস্থাপনা না থাকায় কিন্তু তারা চরম বিপাকে রয়েছেন এবং কঠোর অবস্থার মধ্যে রয়েছেন। তারা বলছেন যে মূলত সড়ক অবরোধ করে রাখায় কিন্তু তাদের যানবাহন চলছেন না এবং তারা নির্দিষ্ট গন্তব্যে 24 ঘন্টার মধ্যেও পৌঁছতে পারছেন না। অপরদিকে শ্রমিকরা বলছেন যে তাদের যে দাবি, যে শ্রম আইন অনুযায়ী 3 মাস 13 দিনের কোনো কারখানা বন্ধ করে দিলে সেই 3 মাস 13 দিনের যে শ্রম, যে পারিশ্রমিক দিতে হয়, সেই পারিশ্রমিক যে পাওয়ার মতো কোনো সুযোগ তারা পাচ্ছেন না এবং তাদের কথা কর্তৃপক্ষ শুনছেন না এবং তাদের দাবি দাওয়াগুলো সঠিকভাবে আমলে নেওয়া হচ্ছে না। বিদায় কিন্তু তারা এই আন্দোলন অব্যাহত রেখেছেন। তারাও সারাদিন তারা যেমন সড়কে পার করেছেন, তেমনি কিন্তু রাতভর সড়কেই ছিলেন। আজকে 12টা বাজতে চললেও কিন্তু শ্রমিকদের কিন্তু আমরা দেখছি যে তারা সড়ক থেকে নড়ছেন না। তারা বলছেন যে যে পর্যন্ত তাদের দাবি দেওয়া আদায় না হবে সে পর্যন্ত তারা অবরোধ করেই যাবেন এবং তারা সড়কে তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। এর প্রেক্ষাপটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন, কিন্তু তারা তাদেরকে বোঝাচ্ছেন। কিন্তু আমরা যেটি জানতে পেরেছি শিল্প পুলিশ সূত্রে, যে মূলত যে বার্স গ্রুপ অফ কোম্পানির যে মালিক রয়েছেন তাদের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না। বিদায় কিন্তু আমরা কিন্তু কোনো অবস্থাতেই এই সমস্যার সমাধান করতে পারছি না। তো এই মুহূর্তে আরো খবর জানতে আমরা চলে যাব গাজীপুরের বগুড়ায় রয়েছেন আমাদের সহকর্মী রাজিবুল হাসান।
হচ্ছে সকাল থেকে যে অচল অবস্থা তৈরি হয়েছে এখন পর্যন্ত কিন্তু রয়েছে এই গাজীপুরের যে ভুগরা এবং গাজীপুর চৌরাস্তার মাঝামাঝি জায়গায় আসলে মহাসড়কের উপরেই একটি কারখানা রয়েছে, যেটি কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধ না করার কারণেই কিন্তু তারা এই মহাসড়কে এসে নেমেছে। একটু জানিয়ে রাখছি যে কোনো রকম নোটিশ ছাড়া আসলে এই কারখানাটি বেতন পরিশোধ না করে বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে এই বেতনের দাবিতেই মূলত শ্রমিকরা আজকে সকাল থেকে এই মহাসড়কে অবস্থান নিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত শ্রমিক, এই শ্রমিকদের যে দাবি সেই দাবি পূরণ হওয়া আগ পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরবেন না বলে আমাদের কাছে জানিয়েছেন। আপনাকে যদি আমরা একটু দূর থেকে দেখাই যে এই আন্দোলনের ফলে, শ্রমিক আন্দোলনের ফলে কিন্তু প্রায় 7 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে, মহাসড়ক জুড়ে কিন্তু যানজট তৈরি হয়েছে এবং এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যেসব যানবাহন আসলে সকালে এসে ঠেকেছে সেই সকল গণপরিবহন, পণ্য পরিবহন, অন্যান্য ব্যক্তিগত গাড়ি কোনো রকম কিন্তু কোনো গাড়ি আসলে এখানে চলাচল করতে পারছে না। যারা এখানে আন্দোলন করছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে আন্দোলন, এই আন্দোলন গতকালকেও করেছেন, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত যখন বৃষ্টি হয় তখন কিন্তু তারা এখান থেকে মহাসড়ক থেকে সরে যায়। এরপর আজকে সকালে আবারও এখানে এসে তাদের যে দাবি সেটি এখানে উপস্থাপন করা হচ্ছে। আপনাদেরকে একটু বলে রাখা উচিত, সেটি হচ্ছে আমরা এই জায়গাটিতে এসে যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি খুবই কম এবং বিষয়টি সমাধানের জন্য, অর্থাৎ যেহেতু শ্রমিকরা মহাসড়কে নেমেছে তাদের যে দাবি পূরণ কিংবা তাদের সঙ্গে কথা বলা সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে দেখিনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে এখানে এসে তাদের সঙ্গে যে কথা বলবে এবং বিষয়টি সমাধানের চেষ্টা করবে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দৃশ্যমান এরকম কিছু আমরা এখানে দেখিনি। আইন শৃঙ্খলার খুব সদস্য কিছু রয়েছে যারা পাশেই অবস্থান করছে, শ্রমিকদের সঙ্গে কয়েক দফায় কথা বলার চেষ্টা করলেও সেটি আসলে খুবই জোরালো নয় বলে আমরা এখানে দেখেছি। মোটামুটি এই ছিল শ্রমিক আন্দোলনের সবশেষ গাজীপুর থেকে। পোশাক শ্রমিকদের আন্দোলন এবং সড়কের যানজট পরিস্থিতি জানতে সরাসরি এতক্ষণ যুক্ত ছিলাম সাভার ও গাজীপুর থেকে। পদোন্নতির এক দফা দাবিতে সরকারি বেসরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করছেন নার্সরা। এতে করে 3 ঘন্টা জরুরি সেবা ছাড়া বন্ধ ছিল সব চিকিৎসা। এতে করে চরম দুর্ভোগে পড়েন রোগীরা। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে এই কর্মবিরতি পালন করেন তারা। কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন, অধিদপ্তরের পরিচালক এবং অতিরিক্ত পরিচালক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ আমলারা দখল করে আছেন। এতে যোগ্যতা থাকা সত্ত্বেও নার্সরা তাদের পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে এই দাবি আদায়ের জন্য তারা আন্দোলন করে আসছিলেন। আগামীকাল সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত পুনরায় 5 ঘন্টা কর্মবিরতির কথা রয়েছে তাদের। আমাদের বৈষম্য দূর করতে চাই, আমরা চাই আমাদের প্রশাসনের যোগ্য নার্স দিয়ে আমাদের প্রশাসন পরিচালিত হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 4:1, 4 জন রোগীর কাছে 1 জন নার্স। যদি বলি জনগণের পপুলেশনে, তাহলে আমার 10,000 পপুলেশনের জন্য 87টা জন নার্স, বাট বাংলাদেশে 10,000 পপুলেশনের জন্য মাত্র 6 জন নার্স আছে। পলিথিন ব্যবহার বন্ধে আজ থেকে সুপার শপগুলোতে চলছে অভিযান। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সুপার শপে গিয়ে দেখা যায় পরিবেশ বান্ধব ব্যাগে কেনাকাটার দৃশ্য। তবে বেশিরভাগ ক্রেতার দাবি পরিবেশ বান্ধব ব্যাগের দামও যেন পলিথিনের মতোই হাতের নাগালে থাকে বা বিনামূল্যে পাওয়া যায়। এজন্য সরকারকে উদ্যোগ নিতে বলেন ক্রেতারা। এদিকে রাজধানীর একটি সুপার শপে পরিবেশ বান্ধব পাটের ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন জানান, প্রথম দিকে ব্যাগ কিনতে গিয়ে ক্রেতাদের চাপ মনে হলেও তা ক্রেতাদেরই কিনতে হবে। প্রথম হয়তো আমাদের যারা শপার আছেন তাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে যে টাকা দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু বিশ্বের কোথাও আপনি বাইরে গেলে কোনো সুপার শপে আপনাকে ফ্রি ব্যাগ দেয় না। তো জিজ্ঞেস করে আপনি ব্যাগ নেবেন, ব্যাগ নিলে পয়সা দিতে হবে, ব্যাগ যদি না নেন তাহলে পয়সা দিতে হবে না। আমরা সেই সিস্টেমে আসছি। আমি মনে করি এই সুপার শপগুলোতে যারা আসে ঢাকা এবং ঢাকার বাইরে, তারা 20 টাকা 25 টাকা 30 টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারেন এবং এটা কিন্তু ব্যাগটা আবার রিইউজেবল। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী ফরাদুর রহমান এবং রাজশাহীর আলুপট্টিতে আছেন মওদুদ রানা। সরাসরি চলে যাচ্ছি শুরুতে ফরহাদের কাছে। 1
1 অক্টোবর অর্থাৎ আজ থেকে সারা দেশের সুপার শপগুলোতে পলিথিনের ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি রাজধানীর বেশ কিছু সুপার শপে আমরা ঘুরেছি, যেখানে দেখা যাচ্ছে আজকে সুপার শপগুলোতে পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধ করা হয়েছে এবং তার বিপরীতে বিভিন্ন ধরনের কাগজ, পাট ও কাপড়ের ব্যাগ দেয়া হচ্ছে। সাধারণত এই সব ক্ষেত্রে সুপার শপগুলো তারা নিজেদের তৈরি পলিথিনের ব্যাগ তারা ব্যবহার করতেন এবং সেগুলোতেই ভোক্তারা তাদের পণ্য নিয়ে যেতেন। তবে আজকে থেকে যেটি আসলে বাস্তবায়ন হচ্ছে সেই পাটের ব্যাগ সেখানে আসলে বিকল্প পণ্য হিসেবে দেওয়া হচ্ছে এবং সেগুলোর জন্য দাম নেওয়া হচ্ছে বড় আকারের, মাঝারি আকার এবং ছোট আকারের সাইজ ভেদে নানা ধরনের দাম নেওয়া হচ্ছে। আমরা যদি দেখছি 30 থেকে 35 টাকারও বেশি দাম নেওয়া হচ্ছে এবং তার থেকে ছোট 20-25 এইসব দামও নেওয়া হচ্ছে। তো সেই দামগুলো নিয়ে এখানকার যারা ক্রেতারা আসছেন তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন যে আসলে এই সিদ্ধান্তটা পরিবেশের জন্য ভালো, দেশের জন্য ভালো, এবং কেউ বলছেন যেসব বিকল্প পণ্য এখানে রাখা আছে এবং বিভিন্ন সুপার শপগুলোর ব্যবস্থা করা হচ্ছে সেই বিকল্প পণ্যগুলোর বিপরীতে যে দাম নেওয়া হচ্ছে সেটি অনেক বেশি। এখানে সরকারের সহযোগিতা প্রয়োজন এবং বিকল্প পণ্য যাতে সহজলভ্য এবং সুলভ মূল্যে পাওয়া যায় এই ব্যাপারটির প্রতি তারা অনেকেই জোর দিচ্ছেন। এখানকার বিক্রেতারা যারা আছেন তারা বলছিলেন যে গতকালের আগে থেকে তারা আসলে প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছেন এবং আজকে থেকে কোনো ধরনের পলিথিনের ব্যাগ আসলে তারা এখানে রাখছেন না সরকারের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য। তবে যেসব ব্যাগ আসলে তারা দিচ্ছেন সেসব ব্যাগের দাম যতটাই হোক তারা সেখান থেকে কোনো ধরনের মুনাফা করছেন না, বরং কেনা দামেই তারা এসব ব্যাগ দিচ্ছেন এবং তারা সহযোগিতার চাচ্ছেন আসলে সকলের কাছ থেকে। তারা যেটি বলছেন, ক্রেতা যারা আসছেন সুপার শপগুলোতে তারা যাতে বাসা থেকে ব্যাগ নিয়ে আসেন অথবা এখানে যেসব ব্যাগ রাখা আছে সেসব ব্যাগ যাতে তারা কিনে তাদের পণ্যগুলো নিয়ে যায় সেই ব্যাপারে তারা সহযোগিতা চাচ্ছেন। সুপার শপগুলোতে যারা আসছেন তারা অধিকাংশই আমরা দেখছি আসলে সরকার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন। তবে কেউ কেউ বলছেন এই সিদ্ধান্ত অনেক আগের এবং সেটি বেশ কয়েকবার নানা সরকার নানাভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, তবে বারবারই আসলে এই সরকারটা এই ব্যাপারটা তারা যাতে এবার বাস্তবায়ন ঠিকঠাকভাবে হয় এবং সেটি তারা চাচ্ছেন এবং যে বিকল্প পণ্য সেগুলোর ব্যাপারেও তারা আসলে সরকারের সহযোগিতা চাচ্ছেন। তো আমরা রাজধানী ঢাকার খবর জানছিলাম, এই মুহূর্তে চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মওদুদ। আমরা রাজশাহী নগরীর বিভিন্ন সুপার শপে সকাল থেকে ঘুরে যেটি দেখেছি যেসব সুপরিচিত যেসব সুপার শপগুলো রয়েছে যেমন আমানা কিংবা স্বপ্ন, সেগুলোতে পলিথিন ব্যবহার বন্ধ রয়েছে। তবে যে নির্দেশনা রয়েছে পলিথিনের বিকল্প হিসেবে বা তার পরিবর্তে পাটজাত অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে সেটি কিন্তু এখনও ব্যবহার শুরু হয়নি। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর আলুপট্টির স্বপ্ন সুপার শপে। আমরা সেখানে যেটি দেখছি যে এখন পর্যন্ত তারা পলিথিনের বিকল্প হিসেবে তারা টিস্যু ব্যাগ ব্যবহার করছে। টিস্যু ব্যাগ এবং জালি যেসব ব্যাগগুলো রয়েছে সেগুলোও কিন্তু ব্যবহার না করার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে পলিথিনের পরিবর্তে পাটজাত কিংবা কাপড়ের যে ব্যাগ সেটি ব্যবহার করতে হবে। আমরা সুপার শপগুলোতে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের ঢাকা থেকে এখনও সরবরাহ আসেনি, সে কারণেই তারা দিতে পারেনি এবং তারা আরেকটি বিষয় বলছেন যে পাটজাত বা কাপড়ের যে ব্যাগ সেটির কিন্তু সরবরাহ বাজারে খুব বেশি নেই এবং সেটির দামও বেশি। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা আসলে পলিথিনে অভ্যস্ত এবং বাড়তি 10 থেকে 15 টাকা দিয়ে একটি কাপড়ের অথবা পাটজাত যে ব্যাগ সেটি ব্যবহার করা তাদের জন্য ব্যয় সাপেক্ষ। সে কারণে এটি কিন্তু পুরোপুরি চালু হওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটি চ্যালেঞ্জিংও বটে। এবং আপনাকে জানিয়ে রাখি যেসব সুপরিচিত সুপার শপের বাইরে সুপার শপগুলো রয়েছে, বিভিন্ন পাড়া মহল্লা অলিগলিতে যেসব সুপার শপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও পলিথিনের ব্যবহার চলছে এবং সেগুলো বন্ধে আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনি। এখন পর্যন্ত ভোক্তা কিংবা প্রশাসনের কোনো অভিযান সেটিও দেখিনি। তবে আমরা কথা বলেছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে, তারা বলছেন যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেটি তারা যাতে বাস্তবায়ন হয় আগামী থেকে তারা সেটির পদক্ষেপ নেবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম প্রথমে রাজধানীর মগবাজারে এবং রাজশাহীর আলুপট্টি থেকে। শাহজালাল বিমানবন্দরের 3 কিলোমিটার নীরব এলাকা হিসেবে গড়ে তোলাকে রীতিমতো যুদ্ধ ঘোষণার সঙ্গে তুলনা করেছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এই কথা জানান তিনি। একই সময় জানান ধীরে ধীরে অন্য এলাকাতেও হর্নমুক্ত করা হবে। যে আপনারা 10-15 দিন দে আর প্রিপেয়ার্ড, এটা তাদের থেকে বিজ্ঞাপন এসছে এবং তাদের সম্মতি নিয়ে তারা আমাদেরকে বলেছে 1 অক্টোবর থেকে পারবে, তাই আমরা 1 অক্টোবর থেকে শুরু করেছি। 15 দিন আমরা 15 দিন পর তাদের সাথে আবার বসবো, যেটা বাস্তবায়নে কোথাও তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সে মোতাবেক আবার রিভিউ করা হবে। কিন্তু একটা আইন আছে, আইনটাকে মানতে হবে। এটা
এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরকারের উদ্যোগ নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে আজ থেকে বিমানবন্দর সামনের সড়ক এবং বিমানবন্দর চত্বরকে। সেক্ষেত্রে আমরা বাসে যে সড়কে চালক এবং সাধারণ মানুষ পথচারী যেটি বলি সব কিছুর কিন্তু একটি অভ্যাসগত বিষয় আছে বরাবরই। সে অভ্যাসকে আসলে পরিবর্তন করাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জের বিষয়। কারণ অনেক ক্ষেত্রেই আমরা যেহেতু সড়কে থাকি, সড়কে যাতায়াত করে বিভিন্ন প্রয়োজনেই বেরোই, সেক্ষেত্রে বাস্তবতা যেটি দেখি সেটা হচ্ছে যে কিছু কিছু সময় হাস্যকরও মনে হয় যে যেখানে ফাঁকা, যেখানে ধীরগতির যানবাহন নেই অথবা যেখানে হর্ন বাজানোর প্রয়োজন নেই, সেখানেও অভ্যাসগত কারণেই কিন্তু যে কেউ, সেটি মোটরসাইকেল থেকে শুরু করে সিএনজি, বাস, ট্রাক, কার, প্রাইভেট কার, সবাই কিন্তু যে কোনোভাবে চালকরা তাদের হর্নটি বাজিয়ে যাচ্ছেন। এবং আজকেও যেটি বলছি সেটি হচ্ছে যে বিমানবন্দরের সামনের সড়কে কিন্তু বিভিন্নভাবে প্লাগার্ড, ফেস্টুন, মাইকিং করে কিন্তু বিভিন্ন পয়েন্টে কিন্তু এই সকাল থেকেই বেবিচকের কর্মকর্তা, বিআরটিএ এবং সিটি কর্পোরেশন লোকজন বিভিন্নভাবে সচেতনতা সৃষ্টি করার জন্য তারা কাজ করছেন, যেটি আমরা দেখেছি সকালবেলা আসার সময়ই। এবং 11 নম্বর পরিবেশের মধ্যে যেটি উদ্বোধন করা হলো সেটিও কিন্তু বরাবর কয়েকদিন হলো কিন্তু সেই প্রচারণা বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া কিন্তু এই প্রচারণা চলছেই। তবুও কিন্তু আমরা দেখছি যে ঠিক এয়ারপোর্টের সামনের যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে একটু এগিয়ে উত্তরার যে পয়েন্ট, সে পয়েন্টে যে সড়ক চলাচলে গাড়ি চলাচল করছে সড়কে, এটি কিন্তু দেখছি এখানে এসেই কিন্তু কিছু কিছু গাড়ি, কিছু কিছু কার, বাস, তারা কিন্তু অযথায় হর্ন বাজিয়ে কিন্তু চলে যাচ্ছেন। সেক্ষেত্রে এই সচেতনতা কার্যক্রম যেমন অব্যাহত রাখতে হবে, পাশাপাশি আইনের প্রয়োগ যথাযথভাবে প্রয়োগ করতে হবে, সেটি একটি নির্দিষ্ট দিনের পরে, এমনটি কিন্তু বলেছেন পরিবেশবিদরা, যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা। এবং আজকে যেটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে পরিবেশ উপদেষ্টা যেটি বলেছেন, দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনের সময় লাগবে, নিজেদের দায়িত্বশীল হতে হবে, একইভাবে সড়কের শৃঙ্খলা তৈরি না হওয়া পর্যন্ত নিজেদের গাড়ির গতি কমিয়ে এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। একইভাবে তিনি বলেছেন যে হর্ন বাজানোর যে অভ্যাসগত পরিবেশ সেটি যেমন আইনের প্রয়োগ করবেন, একইভাবে বিধিগত যেটি জটিলতা রয়েছে, যেহেতু সহজলভ্যতা, সেটি কিন্তু সেই জটিলতা পরিবর্তনের জন্য বিধিতেও পরিবর্তন আনার জন্য কাজ করছে সরকার। সব মিলে সামগ্রিক মানুষ, সাধারণ মানুষ এবং পরিবহন চালক এবং সরকার সংশ্লিষ্ট দপ্তর সবার সহায়তায় কিন্তু এই কার্যক্রমটি বাস্তবায়ন হবে। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত। এতক্ষণ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। রাজধানী জুড়ে সড়কের বেহাল দশা, মূল সড়ক থেকে অলিগলি সর্বত্র এবড়ো থেবড়ো আর খানাখন্দে ভরা। কোথাও আবার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘর থেকে বের হওয়া প্রায় বন্ধ হওয়ার জোগাড়। এমনকি এক আবাসিক এলাকা মিরপুরের মাজার রোড এলাকার 12টি রাস্তা উন্নয়নের নামে খনন করে ফেলে রেখেছে প্রায় 4 মাস ধরে। চলাচলের অযোগ্য সড়কে সাধারণ মানুষের দুর্যোগ পৌঁছেছে চরমে। তোহা খান তামিমের রিপোর্ট। দেখে রাঙ্গামাটি বান্দরবানের পাহাড়ি এলাকার মতো মনে হলেও এটি খোদ রাজধানী ঢাকার মিরপুরের একটি আবাসিক এলাকার চিত্র। প্রায় 4 মাস ধরে অনেকটা জিম্মি দশা কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি মুমূর্ষু রোগীরাও বন্দী হয়েছেন 4 দেয়ালের মাঝে। বয়সের ভারে নুজ্জ, কমে গেছে শারীরিক শক্তিও। লাঠির ভরে কোনো রকমে চলাফেরার চেষ্টা করলেও সড়কের বেহাল দশায় কেঁপে কেঁপে উঠছেন জীবন সায়ান্নে পৌঁছানো বৃদ্ধ শাহজাহান। জাগতিক কাজ না থাকলেও নিয়ম করে মসজিদে যেতে বেশ বেগ পেতে হয় তাকে। হাতের কাছে মসজিদ হলেও সড়কের খারাপ অবস্থার কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিতে হয় এই বৃদ্ধকে। মাজার রোডের লালকুঠি বাজারের 3য় কলোনিতে সুয়ারেজ লাইন সহ সড়ক নির্মাণ প্রকল্পে প্রায় 4 মাস ধরে রাস্তা খোঁড়াখুঁড়ি করে এভাবেই ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। রাস্তার পাশে প্রায় সব বাড়ির সামনে স্তূপ করে রাখা খননের মাটি। উন্মুক্ত অবস্থায় বিপজ্জনকভাবে পড়ে আছে সুয়ারেজ লাইনের একাধিক পয়েন্ট। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। সড়কের নরক যন্ত্রণায় জনজীবনে যখন নাভিশ্বাস, তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাধারণ মানুষের। রাস্তাঘাট ভাঙা ছিল না, আমরা বাড়িতে পারি না, হাঁটতে পারি না, পোলাপানে লেখাপড়া নিয়ে যেতে পারি না। একটা মানুষ অসুস্থ হয়, এখানে অ্যাম্বুলেন্স আনার মতো কোনো জায়গা নাই। জিনিসপাতি লয়ে আসা যায় না, তারপরে বাজার সদাই করা যায় না,
পিছলা পড়া যায়। সিজারের রোগে আমাদের বাচ্চা বেশি দিন হয় নাই, আমরা চলাফেরা করতে পারতেছি না। একটা প্রতিষ্ঠান কাজ করবে, নির্ধারিত সময় থাকে, সেই সময়ের কোনো ইয়া নাই। কে কাজ করতেছে সেটা আমরা খুঁজে পাই না। মাসের পর মাস ফেলে রাখবে নাকি? এটা কোনো কিসের উন্নয়ন? এটা সুয়ারেজ লাইনে পাইপ বসালেও দিনের পর দিন তা উন্মুক্ত রাখার কারণে আবর্জনা জমে বন্ধ হতে চলেছে। উন্মুক্ত থাকায় প্রতিনিয়ত তা পরিবেশ দূষণ করছে বলে অভিযোগ বাসিন্দাদের। বিদ্যালয় ছুটির পর ক্ষুদে শিক্ষার্থীরাও চলাচল করছে ঝুঁকি নিয়ে। দিন শেষে সন্ধ্যা নামলেই প্রতিটি সড়ক হয়ে যায় এক একটি মৃত্যুকূপ। স্কুলে যাওয়া করতে পারিনি, স্কুলে যাওয়ার সময় বারবার পড়ে যাই। বৃষ্টি নামলে পিছলা গায়ে পড়ে জায়গা, আর অনেক মুরব্বী লোকেরা পড়ে জায়গা। বাচ্চারা তাদের এখন স্কুল বন্ধ হয়ে গেছে, এখন তাদের স্কুলে যাওয়া হচ্ছে না, কারণ অনেক বাচ্চা এমন আছে যারা এখান দিয়ে চলাচল করতে গিয়ে পড়ে গেছে। সন্ধ্যার পরে যখন বিদ্যুৎ চলে যায় তখন আমাদের এক ভয়াবহ অবস্থা, সেখানে মরণ ফাঁদ। অভিযোগ নিয়ে নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে কাজ বন্ধ থাকা, বৈরী আবহাওয়া সহ নানা সীমাবদ্ধতার কথা জানান প্রকৌশলী। তবে কয়েকটি সড়কে মাটি সরানোর কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। লোক আমাদের কম পাচ্ছি, তারপর আমাদের ওয়েদার কন্ডিশন খারাপ থাকে, আমাদের আনলোড এই মাটিগুলো নিচে ফালাবো, আমি আনলোড পয়েন্টগুলো পাচ্ছি না, সব দিক দিয়ে আমার সীমাবদ্ধতা। IDRISP প্রকল্পে সড়ক উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, শারদোৎসবের ক্ষণ গুনছেন সনাতন ধর্মাবলম্বীরা। কাল মহালয় মন্দিরে পূজা অর্চনার প্রস্তুতি, প্রতিমা সাজসজ্জার সরঞ্জাম কিনতে শাঁখারী বাজারে নেই ভিড়। বাংলাদেশের জনগণ আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না, তারা চায় সংস্কার। গত সপ্তাহে মার্কিন সংবাদ মাধ্যম NPRকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের সব চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান তিনি। এছাড়া তার সাক্ষাৎকারে উঠে আসে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল, নির্বাচন, সংখ্যালঘুদের উপর হামলা ও মব জাস্টিসের মতো নানা গুরুত্বপূর্ণ ইস্যু। People are throwing out these numbers, how many months, how many years, as they feel needed. Some say, oh, it should be done quickly, because if you go longer and longer, you'll be so unpopular, everything will be messed up. So you do it fast. Some say, no, you have to finish the reform. So you stay this long period, because we don't want to get back to Bangladesh 2.0 without fixing everything. So this is the debate going on. All these people, the country is unified on one thing: we need change. বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ লোপাট হলো কিভাবে? এ নিয়ে ঘটনার সময়ের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহির দিকে তীর ছুটছেন এক কর্মকর্তা। দুদকের তদন্তে প্রথম দিকে নাম এলেও রহস্যজনক কারণে চার্জশিট থেকে তার নাম বাদ দেয়া হয়। বর্তমান সহকারী মহাব্যবস্থাপক বলছেন, বিভিন্ন সময়ে দুদককে দেয়া তথ্যর পাশাপাশি চার্জশিটে নাম আসাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড বা BPI ব্যাংকটির ভল্ট থেকে 12,000 ভরি সোনা লোপাটের ঘটনা গণমাধ্যমে আসায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। 2010 সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের 12 কোটি টাকা ঋণের বিপরীতে 12,000 ভরি স্বর্ণ জামানত হিসেবে নেয় বাংলাদেশ সমবায় ব্যাংক, যার সুদ জমে হয়েছে 10 কোটি টাকা। দীর্ঘ 10 বছরেও ওই ঋণ পরিশোধ করতে পারেনি নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেড। এতে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে তাদের জামানত রাখা স্বর্ণ নয়ছয় করে সমবায় ব্যাংকের একটি চক্র। এ নিয়ে দুদক 2020 সালেই তদন্তে নামে। সমবায় ব্যাংকের ওই সময়ের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ 9 কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পায় সংস্থাটি। পরের বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকটির 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করলেও বাদ যান চেয়ারম্যান। পরে মামলাটির চার্জশিট থেকেই তার নাম বাদ দেয়া হয়। নাম আসে 8 কর্মকর্তার। ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে একজন। ব্যাংকটির পরিচালনায় একচ্ছত্র আধিপত্য থাকলেও কেন মামলা থেকে বাদ গেলেন চেয়ারম্যান, তার একটা কারণ জানা গেল আরেক আসামির কাছ থেকে। অভিযোগ নিয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে মহিউদ্দিন মহির অন্তত 2টি নাম্বার বন্ধ পাওয়া যায়। তবে যিনি বা যারা চেয়ারম্যানের উপর দায় চাপাচ্ছেন, তাদের কি কোনো সংশ্লিষ্টতা নেই এই ঘটনায়?
কেননা ভল্ট রক্ষণাবেক্ষণের সাথে জড়িত ছিলেন ওই কর্মকর্তা সহ চার্জশিটে নাম আসা আরো 7 জন। স্বর্ণ ডেলিভারির সময় গ্রাহকদের আমরা যেহেতু ডেস্ক ওয়ার্ক করছি সেই হিসাবে আমাদের সাক্ষ্য থাকবেই, ওই হিসাবে আমাদের মামলা করছে আর কি আমাদের নামে। এখন প্রশ্ন হচ্ছে 12,000 ভরি স্বর্ণ এখন কার দখলে? সমবায় ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদক তো তখন যখন অনুসন্ধান করেছে, সময় সময় আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা দুদককে তথ্য দিয়েছি। আর আমাদের যে অফিসারদের চার্জশিটে নাম আসছে বা যাদের অ্যারেস্ট হয়েছে, তো এদেরকে এরা এখন সাময়িক বরখাস্ত অবস্থায় আছে। এদিকে বছরের পর বছর পার হলেও মামলার নিষ্পত্তি না হওয়ায় এমন ঘটনা বাড়তে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক হাসান মাহমুদকে হত্যার ঘটনায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলায় গ্রেফতার দেখানো হয়। আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার এসআই আজিজুল হক ভুইয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে এই মামলার গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক নির্বাচন কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এর আগে গত 14 আগস্ট সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি চলতি বছরের 7 জানুয়ারি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন। আলাদা মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুল আরা গিনি ও সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলামকে জ্যাকবকে আদালতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্টে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই যে দুইটি থানায় যে আসলে মামলা হয়েছে এবং সেখানে যে আশুলিয়া থানায় কিন্তু গ্রেফতার করা হয়েছে জাতীয় সংসদের যে সাবেক হুইপ, উনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ছিলেন মাহবুবারা বেগম গিনি। তাকে কিন্তু আদালতে এরই মধ্যে আনা হয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে। এবং একই সঙ্গে যে জ্যাকব যিনি রয়েছেন অর্থাৎ আবদুল্লাহ আল জ্যাকব, বরিশালে অর্থাৎ ভোলা 4 আসনের যে যিনি আসলে সংসদ সদস্য, তাকে কিন্তু আসলে এখানে আনা হয়েছে চিফ জুডিশিয়াল কোর্ট আদালতে। এবং তাকেও কিন্তু, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের দুইজনের যে আদালতে তোলা হবে সেটা আসলে দুপুর 2টার পরবর্তী সময়ে আসলে সেটা তোলা হবে। এবং আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি যে তাদের আসলে রিমান্ড চাওয়া হবে কিনা বা এই ব্যাপারে আসলে কতদিনের রিমান্ড চাওয়া হবে সেই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এবং আরেক মামলায় আসলে গোলাম দস্তগীর গাজী দীর্ঘদিন ধরে যিনি আসলে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাকেও কিন্তু আসলে সাংবাদিক হাসানের গ্রেফতার যে হত্যা মামলা, সেখানে তার স্ত্রী বাদী হয়ে যে মামলা করেছিলেন খিলগাঁও থানায়, সেই মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখনও আজকে তাকে কিন্তু আসলে শুধু গ্রেফতার দেখানো হয়েছে, কোনো রিমান্ড চাওয়া হয়নি এ ব্যাপারে। তার রিমান্ড আসলে তারা পরবর্তীতে চাইবেন। এবং আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ গোলাম দস্তগীর গাজী যিনি আইনজীবী রয়েছেন, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা আসলে এখনই কোনো ধরনের জামিনের আবেদন বা এমন কিছু তারা করছেন না। পরবর্তী সময়ে আসলে যেহেতু লম্বা সময় এবং এখন বলাই যাচ্ছে যে পাওয়া যাবে না, সেই জায়গা থেকে আসলে তারাও কিন্তু আসলে তিনিও আবেদন করেননি। এই ছিল সিএমএম প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সিএমএম প্রাঙ্গণ থেকে এতক্ষণ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার। 2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ফল কারচুপির মামলায় বিএনপি নেতা ডক্টর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন জেলা যুগ্ম জজ আদালত। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যেটি সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে খায়রুল আলমের আদালতে। আমরা একটু দেখার চেষ্টা করি, সামনের দিকে কিন্তু নেতাকর্মীরা উপরে আছেন, হাজারো নেতাকর্মীরা এসেছেন ডাক্তার শাহাদাতের সমর্থনে, সেখানে স্লোগান দিচ্ছেন। আমি আপনাকে জানিয়ে রাখি 2021 সালের 27শে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিলেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করা হয়। পরে 24শে ফেব্রুয়ারি আদালতে কিন্তু মামলা
করেছিলেন বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, এবং ডাক্তার শাহাদাত হোসেন সে মামলা করার পর কিন্তু আজকে সেই মামলা যুগ্ম জেলা জজ আদালত আজকে কিন্তু রায় দিয়েছেন। সেই রায়ে আপনি নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি, নেতাকর্মীরা স্লোগানে পুরো এলাকা কিন্তু মুখরিত করে রাখছেন এবং নেতাকর্মীরা সেখানে এসেছেন। এবং সেই রায়ে বলা হয়েছে আগের যে মেয়র ছিল তাকে বাতিল ঘোষণা, অবৈধ ঘোষণা হয়েছে, এবং বর্তমান যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে, এবং 10 দিনের মধ্যে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য যে নির্বাচন সচিব রয়েছে তাকে বলা হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হাজারো নেতাকর্মীরা এসেছেন। আপনাকে জানিয়ে রাখি সেই সময় কিন্তু নির্বাচন কারচুপির অভিযোগে কিন্তু যুগ্ম জেলা দায়রা জজ খায়রুল আলমের আদালতে মামলা করেছে। সেখানে বলা হয়েছে যে ইভিএমে ভোট হয়েছিল সেখানে প্রিন্ট দেওয়া হয়নি এবং 5% ভোটকে 22% করে দেখানো হয়েছে। তার প্রেক্ষাপটে কিন্তু নির্বাচনের 27শে জানুয়ারি নির্বাচন হয়েছে, 1 মাস পর 24শে ফেব্রুয়ারি তিনি এই আদালতে মামলা করেন। মামলার পর আজকে কিন্তু এই যে আদালত সে রায় দিয়েছে, এবং রায় দেওয়ার পর শাহাদাতের আইনজীবীরা ছিলেন এবং বিএনপিপন্থী আইনজীবীরাও কিন্তু এখানে ছিলেন। তারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকেই চলে গিয়েছেন, এবং এখানে বিএনপির নেতাকর্মী আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। আপনারা নতুন মেয়র পেয়েছেন, কেমন মনে হচ্ছে? অ্যাকচুয়ালি নতুন মেয়র পেয়েছে আমরা অত্যন্ত আনন্দিত। বিগত 17 বছরের এই যে আইনের বাধাগ্রস্ত ছিল, আইনের বাধাগ্রস্ত পার হয়ে আজকে ডাক্তার শাহাদাত ভাইকে রায় দিয়েছে। সেজন্য যারা রায় দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যখন নতুন মেয়র পেয়েছি আমরা আনন্দিত, আজকে প্রত্যেকটি সারা বাংলাদেশ আনন্দিত। একটি রায়ের মাধ্যমে একজন নতুন আইনের মাধ্যমে তাকে আইনের আদালতে শুনলেন। আসলে এখানে যারা ছিলেন, তিনি সাবেক কাউন্সিলর ছিলেন, তিনি বললেন আসলে আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেটি বলছেন। এখানে হাজারো নেতাকর্মীর ভিড় এবং ডাক্তার শাহাদাতকে দেখার জন্য এসেছে। আপনি হয়তো জানেন ডাক্তার শাহাদাত বিভিন্ন দায়িত্বে, সাংগঠনিক কেন্দ্রীয় দায়িত্বে আছেন বিএনপির, এবং সাবেক মহানগর বিএনপির সভাপতি ছিলেন, আহ্বায়ক ছিলেন। এবং আজকে যে তাকে নতুন করে আরেকটি দায়িত্ব দেওয়া হয়েছে, এতদিন যে মেয়র যে দায়িত্ব যে দেওয়া হয়েছিল বিভাগীয় কমিশনারকে, সেই দায়িত্ব এখন 10 দিনের মধ্যে কিন্তু ডাক্তার শাহাদাত হোসেনকে সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। এখানে বিএনপি নেতাকর্মীদের লোকারণ্য, এখানে সমর্থকদের স্লোগানের সঙ্গে পুরো এলাকা কিন্তু মুখরিত হয়ে গেছেন। এরকম একটি রায় তারা দিয়েছে সেটি কল্পনা করতে, এবং তারা সেই জন্য কিন্তু ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন, এবং আইনের শাসনকে কিন্তু তারা ধন্যবাদ জানিয়েছেন। এবং এখানে যে আইনজীবী ছিল ডক্টর শাহাদাত হোসেনের, সেই আইনজীবীরাও কিন্তু অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য যে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র প্রার্থী ঘোষণা করেছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হিসাবে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। বছর ঘুরে আবারও শারদ উৎসবের ক্ষণ গুনছেন সনাতন ধর্মাবলম্বীরা। মন্দিরে মন্দিরে প্রতিমার রং তুলির আঁচড়ে মগ্ন শিল্পীরা। কাল মহালয় ঘিরে চলছে পূজা অর্চনার প্রস্তুতি। তবে প্রতিমার সাজসজ্জার সরঞ্জাম কিনতে এবার শাঁখারী বাজারে নেই তেমন কোনো ভিড়। চন্দ্রিমা চৌধুরীর রিপোর্ট। হরিপদ পাল বয়সের ভারে যতটা নুয়ে পড়েছেন ততই পোক্ত হয়েছে তার শিল্পের হাত। বংশ পরম্পরায় করছেন প্রতিমা তৈরির কাজ। তার কাছে কাজ শিখে ডজন ডজন শিল্পী তৈরি হলেও আজ তিনি একা হাতেই যত্নে গড়ছেন দেবী দুর্গার প্রতিমা। উজাড় করে মাতৃমূর্তি গড়ছেন ভক্তকুলের আরাধনার মতো করেই। সারগিতে থেকে কারিগর হয়েছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করে খাচ্ছে। আমি শিল্পী, আমার কাজ করতে ভালো লাগে, কিন্তু দেখে কুলাতে হতো, সেই জন্য আমি ব্যালেন্স হইলে একটাই, আমি আর এর বেশি বানাবো। সাধারণত 3 ধরনের মাটি দিয়ে প্রস্তুত করা হয় প্রতিমা। সঙ্গে মেশানো হয় বাঁশ বা খড়ের গুঁড়া। আধুনিকতার বাতাসে এখন ক্যাটালগ দেখিয়েও দেয়া হয় প্রতিমা তৈরির চাহিদা। শিল্পীরা বলছেন যে মাটিতে মা দুর্গার প্রতিমূর্তি গড়া হয় সেই মাটিতেই তৈরি হয় পরাক্রমশীল অসুর। দিন পঞ্জিকার হিসেব অনুযায়ী দেবী আরাধনার বাকি মাত্র কয়েকটা দিন। বেশিরভাগ মন্দিরেই প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ। রঙের কাজও শুরু হয়েছে কোথাও কোথাও। তবে সনাতনীরা বলছেন এবার আগের চেয়ে কমেছে প্রতিমা তৈরির বাজেট, আর সেই সাথে কমেছে মণ্ডপের কাজও। মনের মধ্যে যে আসলে পুজোর যে আনন্দ যেটাকে বলে সেটা আসলেই নাই, দেশের বর্তমান পরিবর্তিত সিচুয়েশনের কারণে। পরিবর্তন আগের মতনই হচ্ছে আর কি। পূজা হয়তো দেশের পরিস্থিতির কারণে একটু আনন্দ ভর্তি হয়তো কম হইতে পারে। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। চলছে দশভুজা মহামায়াকে মর্তলোকে বরণের শেষ সময়ের প্রস্তুতি।
সনাতনীদের প্রত্যাশা সকল শঙ্কা কাটিয়ে এই পুরো দেশ ভাসবে শরতের উৎসবে। সেই ক্ষণগণনাই এখন মন্দির থেকে ছড়িয়ে পড়েছে ঘরে ঘরে। পুরান ঢাকার শাঁখারী বাজার, সারা দেশ থেকে এখানে পাইকারি দরে প্রতিমার রণসজ্জার সরঞ্জামাদি কিনতে আসেন পূজারীরা। তবে এবছর যেন তাদের ব্যবসায় ভাটা পড়েছে। একটা প্রতিমা সাজাইতে যা যা লাগে প্রত্যেকটা জিনিস আমরা তৈরি করি। শাড়ি পরায়, অনেকে মাটির গয়না বেশি, এবার তো মাটির গয়না করে পরাইছে অজন্তা ঠাকুরের মতো টাইপের মধ্যে, এই জন্য আর কি সেলটা কম। ওনাদের জন্য আমাদের মাল আমরা 15,000 20,000 টাকা দামেরও মাল তৈরি করে রাখছি যে কাস্টমার আসবে, কিন্তু পরিস্থিতির জন্য ওইগুলো সব আমাদের রয়ে গেল। পঞ্জিকা বলছে এবছর দেবী মর্তলোকে আসবেন দোলায়, আর ঘটকে করে ফিরবেন কৈলাসে। মা দুর্গা দোলায় আসছেন এবং উনি যাবার সময় ঘটকে গমন করবেন। এই সংকেত আসলে ভালো কিছু না। দেশে প্রায় 32,000 পূজা মণ্ডপে শারদীয় উৎসব আয়োজনের কথা রয়েছে। সার্বজনীন এই আনুষ্ঠানিকতায় অনাবিল আনন্দ সবার জন্যই নিরাপদ হবে, এমন প্রত্যাশাই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2021 সালে চৌষট্টি নির্বাচনের ফল কারচুপির মামলায় বিএনপি নেতা শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা, ইসিকে 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশ। পোশাক শিল্পে কাটছে না অস্থিরতা, সাভার ও গাজীপুরে আজও শ্রমিকদের সড়ক অবরোধ, নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি চরমে। এবং আজ থেকে সুপার শপে নিষিদ্ধ পলিথিন, বিনামূল্যে বিকল্প ব্যাগের ব্যবস্থা দাবি, শাহজালালের 3 কিলোমিটার এলাকা নীরব ঘোষণা, পর্যায়ক্রমে হর্নমুক্ত হবে সারা দেশ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।